আজ এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু সাসপেন্স আর টুইস্টে ভরা। আমি তো মুভিটি দেখার পর শেষ পর্যন্ত শুধু ভেবে গেছি আসল অপরাধী কে। কারণ সিনগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যা দেখে বোঝার কোনো উপায় নেই যে আসল অপরাধী কে। আর মুভিটার মধ্যে শেষ পর্যন্ত শুধু ফ্ল্যাশব্যাক ইউজ করা হয়েছে। আমি কথা বলছি 2017-তে মুক্তি পাওয়া ক্রাইম মিস্ট্রি থ্রিলার মুভি ইত্তেফাক নিয়ে। এই মুভিতে আমরা মেন চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা এবং অক্ষয় খান্নাকে দেখতে পাবো। আর অক্ষয় খান্নাকে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে দেখতে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। তাহলে চলুন আমার সাথে টান টান উত্তেজনা নিয়ে বসে পড়ুন সিনেমাটির টুইস্ট উপভোগ করার জন্য। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু পুলিশ বিক্রম শেট্টিকে ধরার জন্য তার গাড়ির পিছু নিয়েছে। আর বিক্রম খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে যায়। তবে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য আবারও উঠে দৌড়াতে থাকে এবং কোনো রকমে গিয়ে একটা ফ্ল্যাটে আশ্রয় নেয়। এই খবরটি যখন পুলিশ জানতে পারে তখন তার ফ্ল্যাটের ওয়াচম্যানকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, এখানে কি কেউ 6 ফুট হাইটের কোট পরা একটা ছেলে ভেতরে গেছে? কিন্তু ওয়াচম্যান বলে তার লুজ মোশন হয়েছে, তাই সে বাথরুমে ছিল, ওই জন্যই সে কাউকে দেখতে পায়নি। এটা শুনে পুলিশ ভ্যানটি সেখান থেকেই যেতে থাকে। আর ঠিক তখনই বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় মায়া নামে একটি মেয়ে সেই পুলিশের গাড়িটির পথ আটকে দাঁড়ায় আর হেল্প চায়। এখন পুলিশ মায়ার ফ্ল্যাটে এসে দেখে সেখানে মায়ার হাজবেন্ড শেখর মৃত অবস্থায় নিচে পড়ে আছে আর বিক্রম ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে। পুলিশ সাথে সাথে বিক্রমকে অ্যারেস্ট করে। এবার কেসের ইনভেস্টিগেশন করার দায়িত্ব এসে পড়ে সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার দেবের ওপর। সে ছিল খুবই চালাক আর বুদ্ধিমান একজন পুলিশ অফিসার। জুনিয়র ইন্সপেক্টর গৌতম কোহলি জানায়, স্যার, এটা খুব হাই প্রোফাইল কেস। বিক্রম শেট্টি ইউকের খুব ফেমাস একজন নোবেলিস্ট আর একজন লেখক। এখন তার ওপর দুটো মার্ডার কেসের চার্জ আছে, একটা তার স্ত্রী ক্যাথরিন আর একটা লয়ার শেখর সিনহার ওপর। আরও বলে টেবিলের মাথায় ধাক্কা লাগার কারণে শেখরের মৃত্যু হয়েছে, কিন্তু দেব বলে এটা টেবিলে লেগে হয়নি, ভারী কিছু আঘাত করার কারণেই হয়েছে। ঠিক তখনই দেব একটা রক্তমাখা ক্যান্ডেল স্ট্যান্ডও পায় আর সেটিকে পাঠিয়ে দেয় ফরেন্সিক টেস্টের জন্য। দেব বাইরের ডাস্টবিনেও চেক করে বেশ কিছু আধপোড়া ফটো উদ্ধার করে, সেগুলিকেও পাঠিয়ে দেয় ফরেন্সিক টেস্টের জন্য। সিনিয়র অফিসার দেবকে বলে 3 দিনের মধ্যে কেসটা সলভ করতে হবে, কারণ বিক্রম ইউকের নাগরিক আর তারপর খুব ভালো একজন নামকরা লেখক। তাই দেব চলে আসে বিক্রমের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সে সেই বিক্রমকে জিজ্ঞাসা করে, নিজের ঘরের মধ্যে কেন নিজের ওয়াইফকে খুন করলে? এখন বিক্রম বলতে শুরু করে, কালকে তার বুক লঞ্চের দিন ছিল, তাই সে পার্টিতে গেছিল। আর ক্যাথারিনের শরীরটাও টায়ার্ড ছিল, তাই সে তার সাথে যেতে পারেনি। এটা শুনে দেব বলে, তুমি যে কোম্পানির হয়ে বুক লঞ্চ করেছিলে সেই কোম্পানির মালিক বা সিইও তো ক্যাথরিন, তাহলে সে কেন পার্টিতে গেল না? তখন বিক্রম জানায়, ছোট থেকে ক্যাথরিনের একটা হার্টের প্রবলেম ছিল আর কিছুদিন আগে এই সমস্যাটা একটু বেশি বেড়ে গেছিল, তাই আমি বলেছিলাম তাকে বাড়িতে রেস্ট করতে। তারপর আমি যখন পার্টি থেকে বাড়ি ফিরি তখন দেখতে পাই ক্যাথরিনের মাথায় আঘাত লেগে সে বাথরুমের মধ্যেই মারা গেছে। এটা দেখেই আমি আপনাদেরকে ফোন করি। দেব বলে, ঠিক আছে, তুমি যদি কিছুই করোনি তাহলে সেখান থেকে পালাচ্ছিলে কেন? তখন সিন ফ্ল্যাশব্যাকে যায় আর বিক্রম জানায় ভয়ে, কারণ পুলিশ অফিসাররা তার সাথে ভালো ব্যবহার করেনি আর সে কিছু না করেও তাকে অ্যারেস্ট করা হচ্ছিল। ঠিক তখনই বিক্রম বলে, স্যার, আমি একটু আশ্রমে যাব। আর এই বাহানায় বিক্রম সেখান থেকে পালিয়ে যায়। তখনই পুলিশ তাকে খুঁজতে বাথরুমে যায় আর দেখে সেখানে বিক্রম নেই। দেব বলে, ঠিক আছে, মানলাম তুমি ভয় পাচ্ছিলে, কিন্তু শেখরকে তুমি মারলে কেন? বিক্রম বলে, আমি শেখরকে মারিনি, আর তাছাড়া তাকে তো আমি চিনতামও না। সেদিন রাতে আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম, তাই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমার খুব জোরে চোট লাগে। এই জন্যই আমি হেল্প চাইতে মায়ার ফ্ল্যাটে পৌঁছে যাই আর মায়ার কাছে একটা ফোন করার জন্য রিকোয়েস্ট করি। সেখানে গিয়ে দেখতে পাই ঘরের টেবিলটি ভেঙে পড়ে আছে, তবে আমি সেদিকে পাত্তা দিই না। তখনই মায়া সেখানে ফোন নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে, যাকে ফোন করবে তাড়াতাড়ি করো, কারণ আমার হাজবেন্ড এখনই বাড়ি ফিরবে। এবার যখন বিক্রম ফোনটি নেয় ঠিক তখনই মায়া টিভিতে নিউজে দেখে বিক্রম তার স্ত্রীকে খুন করে এসছে। কিন্তু বিক্রম মায়াকে বোঝানোর চেষ্টা করে সে খুন করেনি। ঠিক তখনই দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় আর মায়া তাকে একটি চাকু নিয়ে ভয় দেখাতে থাকে। সেই সময় দরজার কলিং বেল বেজে ওঠে, তাই মায়া বিক্রমকে কোনো রকমে লুকিয়ে রেখে দরজা খোলে আর দেখে তার বাড়ির মেয়ের সেখানে এসছে। এখন বিক্রম দেবকে বলে মায়ার রুমে সব কিছু আজব ছিল। তার হলের টেবিলটি ভাঙা ছিল, মায়ার গলায় আঙুলের ছাপ ছিল, তাছাড়া তার বেডরুমটিও লক করে রেখেছিল। এবার দেব বিক্রমকে ঠাট্টা করে বলে, হয়তো তার হাজবেন্ডকে সে খুন করে বেডরুমে লক করে রেখেছে।
আর কাকতালীয়ভাবে তুমিও তোমার স্ত্রীকে খুন করে সেই ঘরেই পৌঁছে যাও যেখানে তার স্ত্রী তার হাজবেন্ডকে আগে থেকেই খুন করেছে। কিন্তু দেব বিক্রমের কোনো কথায় বিশ্বাস করে না আর বলে, তুমি তো একজন রাইটার, খুব ভালো লেখো। জুনিয়র ইন্সপেক্টর কদম দেবকে জানায় বিক্রমের ওপর আরও একটা কেস আছে। কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছে, কারণ মেয়েটির উপর বিক্রম নোবেল লিখেছিল আর মেয়েটি রেপ হয়েছিল। বিক্রম তার বইয়ের মধ্যে সেই মেয়েটির নাম প্রকাশ করে দেয়, তাই মেয়েটি সুইসাইড করে। আর মেয়েটির বাবা বিক্রমের ওপর কেস করে দেয়। দেব বলে ওই মেয়েটার বাবাকে থানায় নিয়ে আসতে। এদিকে মায়াকেও থানায় নিয়ে আসা হয়। দেব মায়াকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় বিক্রম শেখরকে কেন খুন করেছে? তখন মায়া বলে, যে নিজের স্ত্রীকে খুন করতে পারে তার পক্ষে একটা অচেনা মানুষকে খুন করা কোনো ব্যাপারই না। দেব জিজ্ঞেস করে, ঠিকঠাক বলুন, কাল রাতে কি হয়েছিল? মায়া বলতে শুরু করে, আমি ঘরে একা ছিলাম। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে ওঠে, আর দরজা খুলতেই বিক্রম পেছন থেকে আমার মুখ চেপে ধরে, আর তাদেরই ধাক্কাধাক্কির মধ্যে মায়ার ফোনটিও ভেঙে যায়। ঠিক তখনই মায়া একটা চাকু নিয়ে বিক্রমের দিকে এগিয়ে যায়, কিন্তু বিক্রম মায়ার কাছে এসে চাকুটি কেড়ে নেয়। আর তখনই দরজায় আবারও কলিং বেল বেজে ওঠে, যেখানে আমরা দেখতে পাই বিক্রম দরজার পেছনে লুকিয়ে আছে আর বাইরে মায়ার বাড়ির মেড এসেছে। মায়া তাকে কোনো রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বিদায় করে। এবার মায়া টিভিতে দেখতে পায় বিক্রম তার নিজের স্ত্রীকে খুন করে এখানে এসেছে। এবার মায়া সেখান থেকে পালাতে গেলেও বিক্রম তাকে আবারও ধরে ফেলে। সিন বর্তমানে আসে, যেখানে আমরা দেখতে পাই যে মেয়েটি সুইসাইড করেছে তার বাবা পুলিশ স্টেশনে এসেছে। দেব জিজ্ঞাসা করে, আপনার মেয়ে সুইসাইড করলো কেন? তখন মেয়েটির বাবা দেবকে জানায়, আমার মেয়ে সন্ধ্যা সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। একদিন বিক্রম সন্ধ্যার কাছে আসে, তার সাথে হওয়া অন্যায়ের ব্যাপারে সে একটা বই লিখবে বলে, যাতে করে সন্ধ্যার কাহিনী জেনে আরও রেপ ভিক্টিম মেয়েদের উপকার হয়। আর তাছাড়া বিক্রম কথা দেয় সন্ধ্যার নাম গোপন রাখবে। কিন্তু সন্ধ্যা নিউজে দেখে তার নামটি সোশ্যাল মিডিয়ায় লিক করে দেওয়া হয়েছে, পুরো শহর জেনে যায় তার ব্যাপারে। আর এই সব কিছু বিক্রমের কারণেই হয়েছে। বিক্রম খুব মিষ্টি মিষ্টি কথা বলে তার মেয়ের কাছে সব খবরের ডিটেলস নিয়ে সন্ধ্যার নামটি সোশ্যাল মিডিয়ায় লিক করে দেয়। এরপর আমরা দেখি ইন্সপেক্টর গৌতম দেবকে বলে, এই কাহিনীতে দুজনের মধ্যে কে সত্যি আর কে মিথ্যা বলছে সেটা এখন আমাদের বের করতে হবে। তখন দেব বলে, এই কাহিনীতে 3টি মোড় রয়েছে, একটা বিক্রম, একটা মায়া আর একটা সত্য। ঠিক তখনই সেখানে দেবের স্ত্রী এসে বিক্রমের ফটো দেখে বলে, এত হ্যান্ডসাম একটা ছেলে মার্ডারার হতেই পারে না। তারপর দিন দেব আবার আসে বিক্রমের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি মায়া বিক্রমের ক্ষতস্থানে ফার্স্ট এড করে দেয় আর বলে রিল্যাক্স থাকতে। তখনই বিক্রম মায়ার কাছে এসে একটু জল খেতে যায়, কিন্তু মায়া তার পরিবর্তে তাকে ড্রিঙ্ক অফার করে। সিন আবারও বর্তমানে আসে, যেখানে দেব মায়াকে বলে, আপনার বাড়ি থেকে 2টো গ্লাস পাওয়া গেছে, আপনার আর বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট সমেত। সেই গ্লাসে ফ্রুটি তো ছিল না। ঠিক তখনই মায়া বলতে শুরু করে, আমি নিজের ইচ্ছায় ড্রিঙ্ক করিনি। বিক্রম তার বাড়িতে কাগজপত্র খোঁজাখুঁজি করছিল আর তাকে জিজ্ঞাসা করছিল তার বাড়িতে লকার আছে কিনা। ঠিক তখনই মায়া বলে, আমি কি একটু জল খেতে পারি? আর জল খাওয়ার বাহানাতেই মায়া সুযোগ বুঝে একটা টর্চ নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই সেখানে বিক্রম আসে, আর মায়া ভয়ে দুজনের ড্রিঙ্ক বানাতে থাকে। ড্রিঙ্ক করতে করতে বিক্রম মায়াকে খারাপ নজরে দেখতে থাকে। বিক্রম মায়ের কাছে ব্যান্ডেজ চায়, তখন মায়া ব্যান্ডেজ এনে বিক্রমের হাতে দিয়ে দেয়। এখন মায়া চালাকি করে বিক্রমকে বলে, আমি একটু টয়লেটে যেতে চাই। আর এই বাহানাতে মায়া টয়লেটের জানলা দিয়ে তার ফ্ল্যাটের ওয়াচম্যানকে টর্চ দিয়ে ইশারা করে তাকে ডাকার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে বিক্রম চলে আসে, আর মায়ের কাছে টর্চ জ্বলছে দেখে মায়াকে গলায় চেপে ধরে। সিন বর্তমানে ফিরে আসে, যেখানে দেব বিক্রমকে সেম কথাটাই জিজ্ঞাসা করে যেটা সে মায়াকে করেছিল, কিন্তু বিক্রম তার পরিবর্তে কোনো উত্তরই দেয় না। বিক্রম বলে, আমার মায়াকে জোর করার কোনো প্রয়োজনই পড়েনি, কারণ মায়া খুব ফ্রেন্ডলি ছিল। আর আমি যখন মায়াকে ক্যাথরিনের ব্যাপারে বলেছিলাম তার খুব কষ্ট হচ্ছিল। এটা দেখে মায়া আমার হাতে ড্রিঙ্কসটা ধরিয়ে দিয়ে বলে, তুমি তোমার ওয়াইফকে খুব ভালোবাসতে না? আর মায়া আমাকে খুব খারাপভাবে টাচ করছিল আর বলছিল, কাজ শেখারও যদি তোমার মতো হতো। আমি তখনই জিজ্ঞাসা করি, টেবিলটি কিভাবে ভাঙলো? তখন মায়া বলে, টেবিলের ওপর ফ্লাওয়ার ভাসটি পড়ে যাওয়ায় টেবিলটি ভেঙে পড়ে। আর আমি টেবিলের নিচে তখনই একটা ওয়ালেট পাই, যেটা মায়া সেখানে দৌড়ে এসে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর বলে, এটা শেখরের ওয়ালেট, সে হয়তো ভুলে গেছে। এই সব কিছু বলে বিক্রম দেবকে বলে, মায়ার বাড়িতে সব কিছুই কেমন যেন আশ্চর্যজনক ছিল। মায়া নিশ্চয়ই কিছু লুকাচ্ছিল।
দেব মায়ার ফ্ল্যাটের ওয়াচম্যানকে ডেকে জিজ্ঞাসা করে সেদিন শেখর কটার সময় বাড়ি ফিরেছিল। তখন একজন ওয়াচম্যান জানায় মোটামুটি 7:30টার দিকে, কিন্তু ওখান থেকে শেখরকে যেতে দেখেনি, কারণ 8টার সময় তার ডিউটি শেষ হয়ে যায়। আর একজন ওয়াচম্যান বলে আমার সেদিন একটু পেট খারাপ ছিল, তাই বারবার টয়লেটে যেতে হচ্ছিল, তাই আমিও স্যারকে যেতে দেখিনি। এদিকে মায়া বলে শেখর 12টার সময় বাড়ি ফিরেছিল। ভাগ্যিস ঠিক সময় শেখর বাড়ি ফিরেছিল, না হলে বিক্রম তো আমাকে মেরেই ফেলতো। আর যখনই বিক্রম আর শেখরের মধ্যে মারপিট শুরু হয়, আমি বাইরে পুলিশের গাড়ি দেখে দৌড়ে বেরিয়ে আসি হেল্প চাইতে। আর যখন পুলিশদের সাথে নিয়ে আমি রুমে যাই, ততক্ষণে বিক্রম শেখরকে খুন করে ফেলেছে। দেব এবার মায়াকে জিজ্ঞাসা করে শেখর কি ডেইলি এত রাতে বাড়ি ফেরে? কিন্তু মায়া জানায় না, যেদিন বেশি কাজ থাকে সেদিনই রাত করে ফেরে। দেব জিজ্ঞাসা করে তোমাদের ওয়াচম্যানের মা কি বেঁচে আছে নাকি মারা গেছে? কারণ সে মায়ের দিব্যি করে বলেছে শেখরকে যেতে দেখেনি। আর তুমি তো মিথ্যা কথা বলবে না, তাই আমাকে বলো শেখর সেদিন 7:30টায় কেন বাড়িতে এসেছিল? মায়া বলে হ্যাঁ সত্যি সেদিন শেখর এসেছিল 2 মিনিটের জন্য। যখন ফাইনালি বাড়ি ফিরেছিল তখন 12টা বাজছিল। এবার দেব প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলে এখন আমাকে বলো সকাল থেকে উঠে তুমি সেদিন কি কি করেছিলে? মায়া বলতে শুরু করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেছিলাম। দেব জিজ্ঞাসা করে শেখর 7:30টায় কেন এসেছিল? মায়া বলে কিছু কাগজপত্র হয়তো ভুলে গেছিল তাই। কিন্তু দেব জানায় পোস্টমর্টমের রিপোর্টে অনুযায়ী শেখরের মৃত্যু রাত্রি 8টা থেকে 12টার মধ্যে হয়েছে। আর সবাই শেখরকে 7:30টায় আসতে দেখেছে, কিন্তু তারপর আর কেউ বাইরে যেতে দেখেনি। তখন মায়া বলে স্যার আমি সত্যিই শেখরকে খুন করিনি। কিন্তু দেব বলে তুমি মিথ্যা কথা বলছো। এখন দেব আর জুনিয়র ইন্সপেক্টর চলে যায় বিক্রমের পাশের ফ্ল্যাটে, কারণ সেখানে একজন মহিলা তাদেরকে ফোন করে জানায় তার কাছে বিক্রমের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, ক্যাথারিন শেট্টির মার্ডারের ব্যাপারে। এখন সেই মহিলা বলতে শুরু করে সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে আমার বর তার মোবাইল দিয়ে আমার বেশ কিছু ছবি আর ভিডিও ক্যাপচার করছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই পাশের ফ্ল্যাটে বিক্রম আর তার স্ত্রী ক্যাথরিনের মধ্যে কিছু একটা ঝামেলা চলছে, আর সেটাই আমরা ফোনে রেকর্ড করি। এখন দেব সমস্ত ইনফরমেশন নিয়ে চলে আসে বিক্রমের কাছে। বিক্রমকে বলে তার একটা অটোগ্রাফ চাই, কারণ দেবের সাথে তার স্ত্রীর ঝামেলা হয়েছে, তাই এই অটোগ্রাফটি গিয়ে তার স্ত্রীকে দিলে তার রাগ হয়তো ভেঙে যাবে। কথায় কথায় দেব বলে তুমি তো ভালো করে জানো স্বামী স্ত্রীর ঝগড়া তোমাদের তো হয়েছে তাই না? মেয়েদের মধ্যে তোমার বই আর তোমার লুকস নিয়ে খুবই চর্চা হয়, এতে ক্যাথারিনের কি কখনো তোমার সাকসেসের জন্য জেলাস হতো না? এখন বিক্রম জানায় আমরা হ্যাপিলি ম্যারিড কাপল ছিলাম, আর আমাদের মধ্যে ঝামেলা কখনোই হতো না, আপনি যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। ঠিক তখনই বিক্রম তার ফোনটি বের করে দেখায় তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তাদের সেদিনকার ঝামেলাটি মোবাইলে ক্যাপচার করেছে। ভিডিওটি দেখে দেব বলতে শুরু করে সেদিন আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, কিন্তু তার কারণ আছে। আমি ক্যাথরিনকে ওই বইটি লঞ্চ করতে বারণ করেছিলাম, কারণ বইটির মধ্যে সন্ধ্যার নাম লেখা ছিল। কিন্তু ক্যাথরিন কোনো মতেই বইটির লঞ্চ ক্যান্সেল করতে চাইছিল না। আর ক্যাথরিন আমাকে ভয় দেখায় সে যদি বইটা লঞ্চ করতে না দেয় তাহলে সে বিক্রমের ওপর এমন বড় কেস করবে যাতে বিক্রম আর কখনোই বই লিখতে পারবে না। আর এত কিছু ঝামেলার জন্যই হয়তো নিজেকে আর সামলে উঠতে পারেনি। জুনিয়র অফিসার দেবকে জানায় ক্যাথরিনের পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে, সে হার্ট অ্যাটাকের কারণেই মারা গেছে। আর শেখর মারা গেছে মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে। তাছাড়াও ক্যান্ডেল স্ট্যান্ডটিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এখন দেব চলে আসে ফরেন্সিক ল্যাবে, যেখানে ডক্টর দেবকে জানায় শেখরের হাইট যেহেতু 6 ফুট ছিল, অতএব যে শেখরকে খুন করেছে তারও হাইট মোটামুটি 6 ফুট হতে হবে। কিন্তু দেব বলে হয়তো 6 ফুটের থেকেও কোনো কম মানুষ শেখরের ওপর অ্যাটাক করেছে যখন সে বসেছিল। তখন ডাক্তার দেবকে নিয়ে আসে দুটো মূর্তির ওপর টেস্ট করার জন্য, এবং দেব দুটো মূর্তির ওপর ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে আঘাত করে। তখন ডাক্তার বলে দেখুন স্যার, দুটি আঘাতের জায়গা আর অ্যাঙ্গেল ঠিক একদমই আলাদা, অতএব এর থেকে বোঝা যায় শেখরকে যখন খুন করা হয় তখন সে দাঁড়িয়ে ছিল। তাছাড়াও যে শেখরকে খুন করেছে তার হাইট নিশ্চয়ই 6 ফুটের কাছাকাছি হবেই। এদিকে পুলিশ কমিশনার মিডিয়ার কাছে পাবলিশ করে দেয় শেখরকে যে হত্যা করেছে তার হাইট মোটামুটি 6 ফুট। তাছাড়া বিক্রমের হাইট 6 ফুট 1 ইঞ্চি। আর মার্ডার ওয়েপেনে বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর ক্যাথরিনের হার্টের সমস্ত ফরেন্সিক রিপোর্ট লন্ডন থেকে আনা হচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের কাছে এনাফ এভিডেন্স আছে বিক্রমকে চার্জ করার জন্য। দেব জুনিয়র অফিসারকে ফোন করে জিজ্ঞাসা করে মায়ার বাড়িতে যে ফটোগুলো পাওয়া গেছিল সেগুলো সম্বন্ধে কিছু জানা গেছে কিনা। অফিসার জানায় কাল একজন ডিটেকটিভ আসছে যে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করেছে। আর তারপর দিন সকালে সেই ডিটেকটিভটি থানায় আসে আর দেবের হাতে কিছু ফটো তুলে দেয়। ফটোটি পাওয়ার পরই অফিসাররা চিরাগ নামে একজন ছেলেকে অ্যারেস্ট করে, যে ছিল একজন লয়ার।
দেব চিরাগকে জিজ্ঞাসা করে, মায়াকে সেদিন তুমি বাড়িতে ছাড়তে এসেছিলে না? চিরাগ বলে, হ্যাঁ, মায়া আমার বন্ধু, আর বন্ধুই তো বন্ধুর হেল্প করবে। তখনই দেব সেই ফটোগুলো চিরাগকে দেখিয়ে জিজ্ঞাসা করে, এটা কিরকম বন্ধুত্ব? তারপরে ফটোগুলো দেব নিয়ে যায় মায়ার কাছে, জিজ্ঞাসা করে, এবার সত্যি করে বলো। মায়া বলতে শুরু করে, শেখারের কাছে আমার জন্য কোনো সময় ছিল না, এই জন্য হয়তো আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে। মায়া বলে, চিরাগ আমার সাথে কথা বলতো, সময় দিত, কথা বুঝতো। চিরাগ বলে, তার মানে এটা নয় যে আমরা শিখরকে খুন করেছি। চিরাগ বলে, এটার মধ্যে আমি খারাপ কিছু দেখিনি। মায়া বলে, কিন্তু আমাদের এটা সত্যি করা ঠিক হয়নি, ওই জন্যই এবার আমরা দূরে সরে যাবার ডিসিশনে নিয়েছিলাম, আর এটাই সত্যি। দেব চিরাগকে জিজ্ঞাসা করে, যেদিন শেখার মার্ডার হয় সেদিন তুমি কোথায় ছিলে? চিরাগ বলে, সেদিন আমি সকালে অফিসে গেছিলাম, আর সন্ধ্যা হতেই বাড়ি ফিরে গেছিলাম। এটা শুনে দেব বলে, তাহলে তো তোমার বিরুদ্ধে খুব বড় ষড়যন্ত্র হচ্ছে, কেননা তোমার ব্লাড ক্রাইম সিনে পাওয়া গেছে, তাই তাড়াতাড়ি সত্যিটা বলে ফেলো। চিরাগ বলতে শুরু করে, হ্যাঁ, সেদিন আমি মায়ের বাড়ি গেছিলাম, ঠিক তখনই সেখানে শেখার আসে, আর চিরাগকে জিজ্ঞাসা করে, কি খাবে বলো। চিরাগ বলে, না, আমাকে বাড়ি যেতে হবে। তখনই শেখর মায়ার হাতে চিরাগ আর মায়ার অন্তরঙ্গের কিছু ফটো তুলে দেয়। এগুলো দেখে মায়া আর চিরাগ শেখরকে বোঝাতে থাকে, আমাদের দুজনের মধ্যে কিছু নেই। এভাবে শুরু হয় তর্কাতর্কি, আর শেখর চিরাগকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে আবারও সেখান থেকে বেরিয়ে যায়। চিরাগ বলে, তারপর আমি সেখান থেকে চলে গেছিলাম, কিন্তু ওদের দুজনের ব্যাপারে আমার খুব চিন্তা হচ্ছিল। এদিকে মায়াকেও বারবার ফোন করছিলাম সবকিছু ঠিক আছে কিনা জানার জন্য, কিন্তু মায়া কোনো মতে ফোন তুলছিল না। তাই আমি খোঁজ নিতে চলে যাই মায়ের বাড়িতে, কিন্তু মায়া কোনো কিছু না বলে দরজা থেকেই আমাকে তাড়িয়ে দেয়। এদিকে মায়া বলে, বিক্রম দরজার পাশে দাঁড়িয়ে ছিল, তাই আমি চিরাগকেও কিছু বলতে পারিনি। বিক্রম দেবকে বলে, আমি আর লড়াই করতে পারছি না, না আপনার সাথে, না আপনার প্রশ্নের সাথে, আর না হি ক্যাথরিন বেঁচে নেই এই সত্যিটার সাথে। আসলে আপনি আমার সত্যি কাহিনীটা শুনতেই চান না। তখন দেব বলে, ঠিক আছে বলো, তোমার কাহিনী আমি শুনবো। বিক্রম বলতে শুরু করে, আর সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে মায়া বিক্রমের হাত থেকে ওয়ালেটটি ছিনিয়ে নেওয়ার পর বিক্রম তার কোটটি নিয়ে বাইরে যেতে যায়, কিন্তু তখনই দরজায় কলিং বেল বাজে, আর মায়া বলে, শেখার এসে গেছে। বিক্রম দেবকে বলে, একটা আমার মতো হাইটের ছেলে, ফর্সা, চোখে সানগ্লাস পরছিল, তাকে মায়া শেখর বলে আমার সাথে পরিচয় করায়। এই কথা শুনে দেব পকেট থেকে চিরাগের ফটোটি বের করে বিক্রমকে দেখায়। বিক্রম বলে, হ্যাঁ স্যার, এই ছেলেটাই। সিন পেছনে যায়, এখানে মায়া বিক্রমকে বলে, শেখর একজন লয়ার যে তোমার হেল্প করবে, আমি শেখরকে তোমার সম্বন্ধে সবকিছু বলবো। আর যখনই আমি একটু সাইডে সরে আসি আর পুলিশের গাড়ি দেখে কম্পিউটারে আমার হাত লেগে যায়, তখনই দেখতে পাই কম্পিউটারের ওয়ালপেপারে যে ছবিটা রয়েছে সেখানে অন্য আরেকজন মায়ের সাথে বসে আছে। ঠিক সেই সময় চিরাগ আমাকে ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে মাথায় আঘাত করে, আর আমি হালকা অজ্ঞান অবস্থায় দেখতে পাই মায়া আর চিরাগ মিলে শেখারের বডিটা তার কাছে এনে শুইয়ে দেয়। আর মায়া তখনই সেখানে পুলিশকে ডেকে নিয়ে চলে আসে, আর পুলিশ আমাকে সেখান থেকে অ্যারেস্ট করে। যখন দেব আর ইন্সপেক্টর গৌতম কথা বলছিল, তখন দেব তার জুতোয় কাদা মুছতে মুছতে বলে, যদি শেখর 7:30টার পর আবার ফিরে না গিয়ে থাকে, তার মানে হচ্ছে চিরাগ আর মায়া মিলে শেখরকে খুন করেছে, আর যদি আবারও ফিরে গেছিল, তার মানে বিক্রমে খুন করেছে। দেব জুতোর দিকে তাকায়, আর তার মনে পড়ে সেদিন ওয়াচম্যানের জুতোতেও কাদা লেগেছিল। তাই দেবের কিছু একটা মনে হতে সে চলে আসে শেখরের এভিডেন্সগুলো দেখতে, আর বলে, যদি মায়া সত্যি কথা বলছে আর সেদিন রাতে শেখর 12:30টার পর বাড়ি ফিরেছিল, তাহলে শেখরের জুতোয় কাদা লেগে থাকবে। কিন্তু এই এভিডেন্সের জুতোতে কাদা লেগে ছিল না। তাই দেব শিওর হয়ে যায় মায়া আর চিরাগ মিলে শেখরকে খুন করেছে। তাই তাদের দুজনকে অ্যারেস্ট করে নেয়, আর কাকতালীয়ভাবে বিক্রম সেই ঘরেই আশ্রয় নেয়। আর মায়া যখনই জানতে পারে বিক্রম তার স্ত্রীকে খুন করে এখানে আশ্রয় নিয়েছে, তখনই মায়া চিরাগের সাথে প্ল্যান করে বিক্রমকে ফাঁসায়, আর মায়া পুলিশকে ডেকে নিয়ে আসে। খুব ভালো প্ল্যান করেছিল দুজনে। দেব বিক্রমকে বলে, আমরা সব সত্যি জানতে পেরেছি, ক্যাথরিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এই বলে দেব বিক্রমকে জেল থেকে মুক্ত করে দেয়, আর বলে ক্যাথরিনের বডিটি আজই পেয়ে যাবে। আর বিক্রম বাইরে এসে ক্যাথরিনের শেষকৃত্য করে। রাতের বেলায় দেব বিক্রমের লেখা একটা বই পড়ছিল, তখন সেখানে তার স্ত্রী তাকে ডিনারের জন্য ডাকতে আসে, আর মজা করে বলে, আমি তোমাকে বলবোই না এই বইটির যে হিরো ছিল শেষ পর্যন্ত সে ড্রাগসের ওভারডোজের কারণে মারা গেছিল। এটা শুনে দেবের কিছু একটা সন্দেহ হয়, আর চলে যায় আবারও ফরেন্সিক ল্যাবে। সেখানে গিয়ে দেব দেখে ক্যাথরিনের হার্ট ডিজিজের জন্য যে ওষুধ নিত, সেই ওষুধটির ভেতর নর্মাল ডোজের থেকে 3 গুণ বেশি ডোজ রয়েছে। তাই দেবের সন্দেহ ঘুরে যায় সঙ্গে সঙ্গে বিক্রমের দিকে।
আর তখনই বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে, কারণ বিক্রম লন্ডন যাওয়ার জন্য তখন বেরিয়ে গেছে। ঠিক তখনই বিক্রম দেবকে ফোন করে সব সত্যি বলতে থাকে। বলে, তোমার মনে আছে দেব, আমি তোমায় বলেছিলাম আমি ক্যাথরিনকে খুন করেছি, আর তুমিও ইমোশনাল হয়ে গেছিলে। বিক্রম বলে, ক্যাথরিন আমার বইটি লঞ্চ করতে মানা করেছিল, আর তার সাথে সাথে আমাকে অ্যারেস্ট করার ধমকি দিয়েছিল। তার জন্যই আমি বাধ্য হই ক্যাথরিনকে খুন করতে। দেব জিজ্ঞাসা করে, শেখরকে কেন খুন করলে? তখন বিক্রম বলে, আমার ওয়াইফ ক্যাথরিন আর শেখর মিলে অনেক আগে থেকেই আমার নামে কেস ফাইল করেছিল, আর শেখরকেও আটকানো জরুরি ছিল, তাই আমি শেখরের ঘরে পৌঁছে যাই। বেচারা মায়া সবকিছু সত্যি কথাই বলেছে আপনাকে, কিন্তু ঘরে গিয়ে আমি শেখরকে তো পাই না, তবে বেশ কিছু ফটো আছে আমার হাতে, আর আমি সেইগুলোকেই কাজে লাগাই। আর তারপরে আমি শেখরকে মেরে ফেলি, আর সমস্ত কেস ফাইল, ডকুমেন্টস আর ফটোগুলো পুড়িয়ে ফেলি। তারপর আমি সমস্ত কাহিনীটা নিজের মতো করে সাজাই আর আপনাকে বলি। আর শেখরের জুতোই কাদা লেগেছিল, তাই আমি নিজের সাথে চেঞ্জ করে নিই, যাতে আপনারা আমাকে সন্দেহ করতে না পারেন। দেব বিক্রমকে ধরার জন্য ফ্লাইটের দিকে দৌড়াতে থাকে, কিন্তু বিক্রম বলে, ইউকের গভর্নমেন্ট বিনা এভিডেন্সে তোমাকে আমাকে টাচ করতেও দেবে না। আর সবচাইতে বড় প্রমাণ, ক্যাথরিনের বডিটাও তুমি নিজেই নিজের হাতে আমাকে তুলে দিয়েছিলে। দেবেরও আর কিছু করার ছিল না, কারণ ফ্লাইট ততক্ষণে টেক অফ হয়ে গেছে। তাই দেব পুরোপুরি হতাশ হয়ে যায়, আর সাথে সাথে মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। সাসপেন্স থ্রিলারে ভরা এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও খুব তাড়াতাড়ি আসছি একটা মিস্ট্রি